আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা যে বিষয়টি জানব সেটি হচ্ছে যে ত্রিভুজাকার বা ত্রিকোণাকার জমি আমরা কী হিসাবে পরিমাপ করব, এর জন্য কি কি সূত্র ব্যবহার করা হবে। তা আপনারা চিত্রের মাধ্যমে তিনটি চিত্র দেখতে পাচ্ছেন। এর মধ্যে প্রথমটিকে বলা হয় আয়তক্ষেত্র, দ্বিতীয়টিকে বলা হয় ত্রিভুজাকার এবং তৃতীয়টিকে বলা হয় বৃত্তাকার। মোটামুটি আমরা 98% জমি এই তিন সূত্রের মাধ্যমে আমরা খুব সহজেই পরিমাপ করতে পারি। অর্থাৎ আপনি যদি ভূমি জরিপ সংক্রান্ত কাজে অর্থাৎ আমিন কাজে যদি আপনি নতুন হয়ে থাকেন, জাস্ট সমস্ত সূত্র বাদ দিয়ে জাস্ট আপনি এই তিনটি সূত্র মাথায় রাখবেন, তাহলে আপনি যেই কোনো জমি পরিমাপ করতে পারবেন। তো এর প্রথমটি হচ্ছে আয়তক্ষেত্র, দ্বিতীয়টি হচ্ছে ত্রিভুজাকার, তৃতীয়টি হচ্ছে বৃত্ত। তো আমার প্রথম পর্বে আমি আয়তক্ষেত্র সম্পর্কে বিস্তারিত আলোচনা করেছি। আপনি যদি ভিডিওটি না দেখে থাকেন প্লে লিস্ট থেকে দেখে নিন। তো যাই হোক, আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে এই ত্রিভুজাকার জমি, যাকে আমরা ত্রিকোণাকার বা ত্রিভুজাকার জমি বলি। ত্রিভুজ, এই যে ত্রিভুজ আছে, ত্রিভুজগুলো সর্বপ্রথম আমরা আগে জেনে নেই যে আমরা যে পড়াশোনা করেছি ছোটোকালে, সেখানে আমরা অনেক প্রকার ত্রিভুজের নাম জেনেছি। তো আমার এই ভিডিওতে সবগুলো ত্রিভুজের আমাদের কোনো প্রয়োজন নেই, জাস্ট আমরা দুটো ত্রিভুজ ব্যবহার করব। তারপরও আমরা জানার জন্য সমস্ত ত্রিভুজের নামগুলো জেনে নিব। তো ত্রিভুজটাকে আমরা দুই হিসাবে ভাগ করতে পারি, একটা হচ্ছে এর মধ্যবর্তী কোণ হিসাবে, তৃতীয়ত হচ্ছে এর বাহু হিসাবে। অর্থাৎ ত্রিভুজকে সর্বপ্রথম আমরা দুটি ভাগে ভাগ করলাম। প্রথম ভাগে হচ্ছে কোণ, দ্বিতীয় ভাগে হচ্ছে বাহু। তো কোণ হিসাবে প্রতিটি ত্রিভুজকে আমরা তিনটি ভাগে ভাগ করতে পারি। একটি হচ্ছে সমকোণী ত্রিভুজ, আরেকটি হচ্ছে সূক্ষ্ম ত্রিভুজ, আরেকটি হচ্ছে স্থূলকোণী ত্রিভুজ। তাহলে কোণ হিসাবে আমরা ত্রিভুজকে তিনটি ভাগে ভাগ করলাম। একটা হচ্ছে সমকোণী, একটা হচ্ছে স্থূলকোণী, একটা হচ্ছে সূক্ষ্মকোণী। এখন সর্বপ্রথম আমরা দেখব যে সমকোণীটা কি। আসলে সমকোণ মানে হচ্ছে 90 ডিগ্রি। তো এর জন্য আমাদেরকে প্রথমে একটু বৃত্তের ধারণা নিতে হবে। এটা যদি একটি বৃত্ত হয়ে থাকে, এর একটি অবশ্যই কেন্দ্র থাকবে। তো এই কেন্দ্রের মধ্যে যে কোণটা সেটা সর্বোচ্চ 360 ডিগ্রি হয়ে থাকে, অর্থাৎ 360 ডিগ্রি হয়ে থাকে। তো এই যে 360 ডিগ্রি, এটাকে যদি আমরা 4 দিয়ে ভাগ দেই তাহলে আমরা পাবো 90 ডিগ্রি। অর্থাৎ 90 ডিগ্রি কোণকে বলা হয় এক সমকোণ। 4 সমকোণে হয়ে থাকে আমাদের একটি বৃত্ত। তো যাই হোক, সমকোণী ত্রিভুজ মানে হচ্ছে আমরা যে বৃত্তটি অঙ্কন করব তার এই যে কোণটি আছে সেটি অবশ্যই 90 ডিগ্রি হবে। তাহলে সে যে ত্রিভুজটি সেটিকে আমরা বলতে পারবো সমকোণী ত্রিভুজ। তো এখন যদি আমরা দেখি যে সূক্ষ্ম ত্রিভুজ অর্থাৎ সূক্ষ্মকোণী ত্রিভুজ, সেক্ষেত্রে আমরা যদি এরকম আরও একটি ত্রিভুজ অঙ্কন করি, এর মধ্যবর্তী কোণটি যদি 90 ডিগ্রির চাইতে কম হয়ে থাকে, আমরা 90 ডিগ্রি কোণটি যদি হয়ে থাকে সেটাকে আমরা সমকোণী ত্রিভুজ বলবো। যদি 90 ডিগ্রি থেকে কম হয়ে থাকে তাহলে সেটাকে আমরা বলবো সূক্ষ্মকোণী ত্রিভুজ। আর যদি সেটি 90 ডিগ্রি থেকে বেশি হয়ে থাকে, সেটি যদি 90 ডিগ্রি থেকে বেশি হয়ে থাকে তাহলে সেটাকে আমরা বলবো স্থূলকোণী ত্রিভুজ। তো এই চিত্রে আমরা যদি এই সমকোণটা অঙ্কন করি, এই জায়গায় 90 ডিগ্রি, কিন্তু 90 ডিগ্রি চাইতে বেশি আছে, অর্থাৎ 90 ডিগ্রি থেকে 180 চাইতে কম, 90 চাইতে বেশি, 180 চাইতে কম যে কোণগুলো, সেগুলোকে বলবো আমরা স্থূলকোণী অর্থাৎ মোটা কোণ। 90 ডিগ্রি চাইতে যেগুলো বড় সেটিকে আমরা বলতে পারি মোটা কোণ, 90 ডিগ্রি চাইতে যেগুলো ছোট সেগুলোকে বলতে পারি আমরা ছোট কোণ, সহজ ভাষায়। তার মানে কোণ হিসাবে আমরা পেলাম ত্রিভুজ হচ্ছে তিন প্রকার: সমকোণী, স্থূলকোণী, সূক্ষ্মকোণী। তো এখন আমরা আসবো বাহু হিসাবে। তো বাহু হিসাবে ত্রিভুজকে আমরা তিনটি ভাগে ভাগ করতে পারি। সেটি হচ্ছে, এক নম্বর হচ্ছে সমবাহু, দুই নম্বর হচ্ছে সমদ্বিবাহু, তিন নম্বর হচ্ছে বিষমবাহু। তাহলে আমরা বাহু হিসাবেও ত্রিভুজকে তিনটি ভাগে ভাগ করতে পারছি। সমবাহু তার মানে আপনারা বুঝতেই পারছেন যে ত্রিভুজের তিনটি বাহু হবে সমান, অর্থাৎ এটি যদি 5 ফিট, এটিও 5 ফিট, এটিও 5 ফিট, তাহলে এটিকে বলবো আমরা সমবাহু ত্রিভুজ।
আর সমদ্বিবাহু হচ্ছে যে ত্রিভুজের দুটি বাহু হবে সমান, এটি যদি 5 ফিট, এটিও 5 ফিট, এটি হলো 6 ফিট, অর্থাৎ এর দুটো বাহু হচ্ছে সমান, এরকে বলবো আমরা সমদ্বিবাহু বাহু। তো এখন আমরা আসবো বিষমবাহু ত্রিভুজ। তো বিষমবাহু এমন একটি ত্রিভুজ যার যে এটি যদি 5, এটি হতে পারে 6, এটি হতে পারে 7, অর্থাৎ যার বাহুগুলোর কোনো মিল থাকবে না, সেটিকে বলবো আমরা সমবাহু ত্রিভুজ। তো যাই হোক, আজকে আমাদের এই ভূমি শিক্ষায় আমরা যে বিষয়টি, যে সূত্রগুলো ব্যবহার করব, তার মধ্যে হচ্ছে আমাদের এই বিষমবাহু ত্রিভুজ এবং সমকোণী ত্রিভুজ। এই দুটো সূত্রই আমাদের জন্য ভূমি জরিপ শিক্ষার জন্য 100% কার্যকর, বাকি সূত্রগুলো আমাদের না জানলেও চলবে। তো যাই হোক, প্রথমে আমরা আসি সমকোণী ত্রিভুজ। তো সমকোণী ত্রিভুজ আপনারা অলরেডি জানতেই পারছেন, এর একটি কোণ হবে সমকোণ। তো আমরা জানি ত্রিভুজের যে সাধারণ ক্ষেত্রফল সেটি হচ্ছে হাফ ভূমি গুণন উচ্চতা, ভূমি গুণন উচ্চতা। এটি হচ্ছে যে কোনো ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের সাধারণ সূত্র। তো যেহেতু আমাদের এটি হচ্ছে সমকোণী ত্রিভুজ, তো এক্ষেত্রে আমরা ভূমি উচ্চতা সেটি ব্যবহার না করে আমরা বলবো সমকোণ সংলগ্ন দুই বাহুর গুণফল, অর্থাৎ এই বাহুটি এবং এই বাহুটি, সমকোণ সংলগ্ন দুই বাহুর গুণফল, অর্থাৎ এই বাহুটি এবং এই বাহুটি। তাহলে আমাদের যে সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল হচ্ছে হাফ সমকোণ সংলগ্ন দুই বাহু, এটাকে যদি আমরা এ ধরি, এটা হচ্ছে বি, এটা হচ্ছে সি, তাহলে এ বি। তো এটি হচ্ছে সমকোণী ত্রিভুজের সূত্র। তো এই সমকোণী ত্রিভুজের সূত্র, এটা থেকে আমরা সাধারণ ত্রিভুজের সূত্র একই সূত্র। তো তাহলে এই জায়গায় আমাদের এই সূত্রটিকে স্পেশালি নেওয়ার যে কারণটি, সেটি হচ্ছে পিথাগোরাসের উপপাদ্য আমরা অনেকেই পড়েছি ক্লাস 9-10-এ, অনেক কষ্ট করে সেটি মুখস্থ রাখতে হয়। তো পিথাগোরাসের যে উপপাদ্য সেটি হচ্ছে আমাদের আজকের যে আমিন শিক্ষার কোর্সের মূল বিষয়। তো পিথাগোরাসের উপপাদ্যটি যদি আমরা প্রথমে আগে বুঝে নেই, সেটি হচ্ছে এটি যদি আমরা ভূমি কল্পনা করি, এটি যদি লম্ব, তো এটিকে বলি আমরা অতিভুজ। তো পিথাগোরাসের ভাষ্য হলো, যদি এই যে এর ভূমি, এর উচ্চতা, এদিক থেকে যদি আমরা আরও একটি বর্গক্ষেত্র অঙ্কন করি, তাহলে এই দুটো বর্গক্ষেত্রের যে ক্ষেত্রফল হবে সেটা আর এই অতিভুজের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল হবে সমান। তো যাই হোক, আমরা জ্যামিতিরত কঠিন বিষয় না গিয়ে আমরা সরাসরি যেটি জানবো সেটি হচ্ছে a স্কোয়ার প্লাস b স্কোয়ার সমান হচ্ছে c স্কোয়ার। এই সূত্রটি আমরা হয়তো বীজগণিতে অনেক পড়েছি, এর ব্যবহার আমরা জানিনি। আজকে আমরা জানব যে a স্কোয়ার প্লাস b স্কোয়ার সমান c স্কোয়ার, এগুলো দ্বারা আমরা কী হিসাবে ভূমির পরিমাপ করব। তো বন্ধুরা, সাথেই থাকুন। ধরলাম এই হচ্ছে আপনার একটি জমি বা ভূমি, যেটি আপনারা বুঝেন। তো এই জায়গা হচ্ছে 50 ফিট, এই জায়গা হচ্ছে 60 ফিট, এই জায়গা হচ্ছে আপনার 40 ফিট, এই জায়গা হচ্ছে আপনার 45 ফিট। তো এটিকে যদি আমরা আয়তক্ষেত্রের সূত্রে ব্যবহার করে ভূমির পরিমাপ করি, তাহলে সেখানে আমাদের জমির পরিমাণ 100% কখনোই কারেক্ট হবে না, 95% কারেক্ট হবে, 5% আমাদের ইনকারেক্ট থেকে যাবে। তো এর জন্য আমরা যেটি ব্যবহার করব সেটি হচ্ছে এই সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল। তো সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল করার জন্য প্রথমে আমাদের যে জিনিসটি লক্ষ্য রাখতে হবে সেটা হচ্ছে এর কোন দিকটা, কোন কোণটা 90 ডিগ্রি, অর্থাৎ এই জায়গা থেকে এই কোণটা কি 90 ডিগ্রি কিনা। 90 ডিগ্রি মানে হচ্ছে এটি সোজা কিনা, যদি না হয়ে থাকে ওই কোণটি আমরা ব্যবহার করতে পারবো না। তো তাহলে আমরা এই কোণে দেখব। তো এই জায়গায় যদি আমরা দেখি, এই যে বাহুটা, এটা হচ্ছে আমাদের স্ট্রেট লাইন, তার মানে এই কোণটা হচ্ছে আমাদের 90 ডিগ্রি। তো 90 ডিগ্রি যদি হয়ে থাকে, তাহলে আমরা এই জায়গা থেকে এটাকে এই হিসাবে কল্পনা করতে পারি। তো এটা যদি এ ত্রিভুজ, এটা যদি আমরা বি ত্রিভুজ নেই, তাহলে এই জায়গায় আমরা দুটো ত্রিভুজ পেয়ে গেলাম। জাস্ট আমরা সূত্রে ফেলে দিব, সেটি হচ্ছে হাফ সমকোণ সংলগ্ন দুই বাহু, তার মানে এই বাহু হচ্ছে 60, এই বাহু হচ্ছে 45।
তো এটাকে আমরা হিসাব করে যে ক্ষেত্রফলটা পাবো সেটি আমাদের 100% কারেক্ট হবে। একইভাবে এই জায়গা থেকে আমরা এইটি যদি আমাদের সমকোণ হয়ে থাকে তাহলে এই যে জায়গাটি আছে হাফ ভূমি গুণন উচ্চতা, এটি দিয়ে আমরা খুব সহজেই 100% কারেক্ট হিসাবে জমির ক্ষেত্রফল নির্ণয় করতে পারবো। তো বন্ধুরা, আমরা যদি এখন একটি বাস্তব চিত্রের মাধ্যমে করে দেখি, দেখুন কি হয়, তাহলে আমরা সর্বপ্রথমে এটি করে নিয়ে আসি। সেটি হচ্ছে, দেখুন এই জায়গায় যদি আমরা সাইড নিয়েছিলাম, সাধারণ ত্রিভুজে যদি আমরা করতাম তাহলে সেটি হতো আমাদের 60, আমাদের হতো 55, আর দ্বিতীয় বাহু হতো আমাদের 45 প্লাস 40, তাহলে আমাদের হতো 42.5। তো এই দুটোকে যদি আমরা গুণ করতাম, আমরা যে ক্ষেত্রফলটা পেতাম সেটি হচ্ছে আমাদের 55 গুণন 42.5, মোটামুটি 2337.5। তো এখন যেহেতু আমরা সমকোণী ত্রিভুজ ব্যবহার করতেছি, তাহলে দেখুন আমরা কত পাচ্ছি। আমরা পাচ্ছি হাফ 60 গুণন 45। তো তাহলে আমরা যদি এই জায়গায় হিসাব করে নেই, 60 গুণন 45 ডিভাইডেড বাই 2, আমরা এই জায়গায় পাচ্ছি 1350। সেম একই ক্ষেত্রে আমরা পাচ্ছি 50 গুণন 40। তো তার মানে আমরা 50 গুণন 40 ভাগ হচ্ছে 2, তার মানে আমরা পাচ্ছি 1000। তো তাহলে আমরা পাচ্ছি 2350। তো বন্ধুরা দেখুন, তাহলে যেখানে আমরা আয়তক্ষেত্রের মাধ্যমে করেছি সেখানে পাচ্ছি আমরা 2337 স্কোয়ার ফিট। আমরা সমকোণী ত্রিভুজ ব্যবহার করার ফলে সেখানে আমরা পাচ্ছি 2350। তার মানে মোটামুটি যেটি আমাদের পার্থক্য আসতেছে সেটি আসতেছে আমাদের 13 স্কোয়ার ফিট। তো 13 স্কোয়ার ফিট জায়গা মোটামুটি আমাদের 4 অযুতাংশ, অর্থাৎ 4.36 হচ্ছে আমাদের 1 অযুতাংশ। তো ওই হিসাবে আমাদের মোটামুটি 4 অযুতাংশ জায়গা সমস্যা। তো যেখানে 1 অযুতাংশ জায়গারই অনেক দাম, সেখানে 4 অযুতাংশ জায়গা অনেক বড় একটি ফ্যাক্টর। তো যাই হোক, এটি হচ্ছে প্রথম বিষয়। তো এখন আমরা দেখব সমকোণী ত্রিভুজের আরও ব্যবহার। সেটি হচ্ছে যে, ধরুন এই হচ্ছে একটি নদী, এই জায়গা থেকে আপনি ভূমি পরিমাপ করতেছেন, এই পর্যন্ত আসার পরে আপনি ওই সাইডে যেতে পারতেছেন না, অর্থাৎ এই যে নদীর কারণে আপনি ফিতাটি দিতে পারতেছেন না, হতে পারে নদীটি ছোট অথবা বড়। তো এক্ষেত্রে সমকোণী ত্রিভুজে আমাদের সমাধানটি দেওয়া আছে। সেটি হচ্ছে যে, ধরুন আপনাকে যে কাজটি করতে হবে, নদীর অপর প্রান্ত গিয়ে আপনি ওই জায়গায় আরেকটি খুঁটি গাড়বেন অথবা যে কোনো একটি লক্ষণীয় বস্তু রাখবেন যেটি আপনি এই পাশ থেকে দেখতে পারেন। তো দেখার পরে এইদিকে আপনি 10 ফিট সামনে চলে যাবেন, যাওয়ার পরে সেই জায়গায় একটি খুঁটি গাড়বেন, সেই জায়গা থেকে আরও 10 ফিট সামনে চলে যাবেন, যাওয়ার পর সেই জায়গায় একটি খুঁটি গাড়বেন। তো গাড়ার পরে এই জায়গায় আপনি যে কাজটি করবেন, এই জায়গা থেকে আপনি একটি সমকোণ তৈরি করে একটি লম্ব আঁকবেন, অর্থাৎ এর মধ্যবর্তী কোণটা যাতে সমকোণ হয়ে থাকে 90 ডিগ্রি। তো এখন আপনাকে যে কাজটি করতে হবে, এই যে বিন্দুটা ছিল এই জায়গা থেকে আপনাকে পিছনের দিকে আসতে হবে। আসার পর যেই বিন্দু থেকে আপনি এই যে 10 ফিট নিয়েছিলেন সেই বিন্দুর মধ্যখান দিয়ে অপর প্রান্তটাকে আপনাকে দেখতে হবে। তার মানে হচ্ছে, আমি যদি এটাকে করে দেই, অর্থাৎ এই বিন্দুতে, অর্থাৎ এমন একটি জায়গা আপনাকে দাঁড়াতে হবে যার মাধ্যমে এর মধ্যবিন্দু এবং নদীর অপর প্রান্তের শেষ বিন্দু একই সরল রেখায় থাকে। তাহলে যে কাজটি হবে সেটি হচ্ছে, এই যে নদীর দৈর্ঘ্যটুকু, এটুকু যতটুকু, আর এই যে আমাদের যতটুকু, এটুকু হবে সমান। তো এটি হচ্ছে পিথাগোরাসের উপপাদ্য। এর মাধ্যমে আমরা খুব সহজেই একটি জায়গা বাস্তবে না মেপে তার অনুরূপ আরেকটি জায়গা মেপে আমরা বলতে পারবো যে এই জায়গায় কতটুকু জায়গা আছে। তো সমকোণী ত্রিভুজের আরও যে ব্যবহার সেটি হচ্ছে যে, ধরুন এটি হচ্ছে একটি জায়গা, তা আমরা যদি একে বিভক্ত করলাম, তো এই জায়গায় দেওয়া আছে আমাদের একটি বাড়ি ঘর যাই কিছু হোক, এই জায়গায় একটি জায়গা দেওয়া আছে।
তো তাহলে আমরা এই যে বাহুটা, এই বাহুটার কিন্তু আমরা দৈর্ঘ্য নিতে পারবো না, সেখানে গাছপালা অন্য কিছু থাকতে পারে, অর্থাৎ বাধা আসতে পারে। তো এক্ষেত্রে আমরা ব্যবহার করব সমকোণী ত্রিভুজের পিথাগোরাসের সূত্র, আর সেই সূত্রটি হচ্ছে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান হচ্ছে সি স্কোয়ার। আর এই সূত্রটির আরেকটি নাম আছে, সেটাকে বলা হয় 3:4:5 সূত্র। আপনারা যারা জানেন না আজকে জেনে নিতে পারেন। এই যে 3:4:5 এটাই হচ্ছে পিথাগোরাসের সূত্র। পিথাগোরাসের পূর্বে এই সূত্রটির প্রচলন ছিল, সেটাকে বলা হতো 3:4:5। তার পরবর্তীতে পিথাগোরাস যখন এটি আবার প্রমাণ করলেন, তখন সেটি পিথাগোরাসের সূত্র নামেই অধিক পরিচিত। তো যাই হোক, এটাকে যদি আমরা এ বাহু, এটাকে যদি আমরা বি বাহু, এটাকে যদি আমরা সি বাহু, অর্থাৎ এটা জমির এটা যদি আমরা এ আইল, এটা যদি বি আইল, এটা যদি সি আইল কল্পনা করি, আমরা বাস্তব ক্ষেত্রে এ আইলের কতটুকু লম্বা সেটি জানতে পারতেছি, বি আইল কতটুকু লম্বা সেটি জানতে পারতেছি, কিন্তু সি আইলটা কতটুকু লম্বা সেটুকু কিন্তু আমরা জানতে পারতেছি না। তো এই জন্য আমরা এই জায়গা থেকে জানবো সি আইল কতটুকু। তো দেখুন, তাহলে সি স্কোয়ার সমান সমান এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। তো তাহলে শুধু সি সমান সমান আমরা এদিক চলে যাবে রুট, স্কোয়ারটা যখন অপর প্রান্তে চলে যায় তখন সেটা হয়ে যায় রুট, এই জায়গায় থাকতেছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। তো তাহলে খুব সহজে আমরা কি করতেছি, অতিভুজের দৈর্ঘ্যটা অর্থাৎ তৃতীয় আইলটা আমরা জানতে পারতেছি। তো এই সূত্রের মাধ্যমে শুধু তৃতীয় আইল না, যেই কোনো দুটো বাহু যদি আমরা জানি, তৃতীয় বাহুটা জানতে পারবো। এটাই হচ্ছে আসলে যে পিথাগোরাসের এর আরেকটি দিক, অর্থাৎ যেই কোনো সমকোণী ত্রিভুজের দুই বাহুর দৈর্ঘ্য যদি আমরা জানি, তৃতীয় বাহুর দৈর্ঘ্য আমরা অবশ্যই জানব। যেমন ধরুন, আমরা যদি এই অতিভুজের দৈর্ঘ্য জানি, এই বাহুটার দৈর্ঘ্য জানি, কিন্তু এ বাহুর দৈর্ঘ্য যদি আমরা না জানি, জাস্ট এই জায়গা থেকে আমরা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান সি স্কোয়ার, তো এই জায়গা থেকে আমাদের নির্ণয় করতে হবে এ বাহুর দৈর্ঘ্য। তো তাহলে এ সমান সমান এ স্কোয়ার সমান সমান থেকে গেল আমাদের সি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, অতএব এ সমান সমান রুট ওভার সি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। জাস্ট এই জায়গায় সি স্কোয়ারের পরিবর্তে আপনি মেপে দেখবেন যে কতটুকু জায়গা, সেটি জাস্ট আপনি ব্যবহার করবেন, তাহলে খুব সহজেই আপনি এই যে এই বাহুটার দৈর্ঘ্য পেয়ে যাবেন। তো এটি হচ্ছে পিথাগোরাসের সূত্রের দুটো দিক। প্রথম সূত্র হচ্ছে এই সূত্র 3:4:5 অনুপাত মেনে চলে, এবং এই সূত্রের আরেকটি যে বৈশিষ্ট্য সেটি হচ্ছে এই যে এ বাহু এবং বি বাহু, এই দুই বাহু এ এবং বি, এই দুই বাহুটাকে যদি আমরা বর্গ করি, তাহলে এদের যে ক্ষেত্রফলটা আসবে সেটা এই যে তৃতীয় বাহু যেটা আসবে তার চাইতে অবশ্যই সেটি কি হবে, বড় হবে। অর্থাৎ দুই বাহু, যে কোনো দুই বাহু সমষ্টি তৃতীয় বাহু অপেক্ষা অবশ্যই বড় হবে। এই তিনটি হচ্ছে পিথাগোরাসের দিক। আশা করি আপনারা এই যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি ইকুয়াল টু সি স্কোয়ার, এই সূত্রটি যতদিন পর্যন্ত ভূমির কাজে আমি নিজে না আসলাম, ততদিন আমিও হয়তো কল্পনা করতাম যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু সি স্কোয়ার, এই সূত্রের কাজটা কী, কেনই বা এত কষ্ট করে আমরা ক্লাস 7 থেকে সেটি শিখলাম যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু সি স্কোয়ার। তো বন্ধুরা, আজকে তাহলে আপনারা বাস্তব ক্ষেত্রে দেখলেন যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু সি স্কোয়ারের কাজটা কী। তো যাই হোক, তো আমরা তাহলে দেখলাম যে সমকোণী ত্রিভুজের ব্যবহার। তো এখন আমরা দেখব বিষমবাহু ত্রিভুজের ব্যবহার। তো এটি আমরা নেক্সট ভিডিওতে দেখব, কারণ ভিডিওটি অলরেডি অনেক দীর্ঘ হয়ে গেছে। তো জাস্ট ওয়েট ফর নেক্সট ভিডিও।